শুভ সময়, সবাইকে স্বাগত জানাচ্ছি বিলেতের জানালায়। আপনাদের সাথে লন্ডন থেকে আমি মসলিউদ্দিন খোকন আপনাদের সাথে আজকে এই অনুষ্ঠানে হোস্ট হিসেবে আছি। সুপ্রিয় দর্শক, প্রতি মঙ্গলবার লন্ডন সময় বিকাল 5টা এবং বাংলাদেশ সময় রাত 11টায় আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হয়। আজকে আমাদের এই বিলেতের জানালা অনুষ্ঠানে সরাসরি যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে 21 পদকপ্রাপ্ত লেখক, বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুর নবী। তিনি গত 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের প্লাইন্সবরো টাউনশিপ কাউন্সিলের কাউন্সিলম্যান হিসাবে 5মবারের মতো নির্বাচিত হন। জনাব নুর নবী, ডক্টর নুর নবী, আপনার কাছে আমরা শুনবো আমাদের জন্মভূমি বাংলাদেশের সাম্প্রতিক সময়ের বেশ কিছু বিষয়। তবে তার আগে আপনার নির্বাচন সম্পর্কে আমরা কিছু জানতে চাচ্ছি। আমাদের দর্শকদের জন্য আপনি জানাবেন কিভাবে আপনি প্লেন্সবরো টাউনশিপ নির্বাচনে রাজনীতির সাথে সম্পৃক্ত হলেন এবং সেখানে আপনার বাঙালি কমিউনিটির সাথে আপনার যোগাযোগ কি, ভূমিকা কি। আপনাকে আমরা প্রথমে আপনার এই 5মবারের মতো বিজয়ের জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য, এবং ধন্যবাদ আমার বিজয়ের জন্য, গ্রিটিংস এর জন্য ধন্যবাদ। আমি এবার আপনি উল্লেখ করেছেন 5মবারের মতো নির্বাচিত হয়েছি। আমি এর আগে প্রায় 17 বছর যাবৎ এই কাউন্সিলে ছিলাম। তো আমি ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট হিসাবে ইলেকশন করেছি। আমাদের টাউনের যে ন্যাশনাল ব্যালট, সেই ব্যালটে ডেমোক্রেটিক পার্টি কমলা হ্যারিস টপে ছিল, তারপরে সিনেট ক্যান্ডিডেট, কংগ্রেসম্যান ক্যান্ডিডেট, তারপরে কাউন্সিল ম্যানের ছিল। তো একই ব্যালটে আমরা ইলেকশন করেছি। কমলা হ্যারিসের জয়ের ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম। বিভিন্ন জরিপেও দেখা যাচ্ছিল যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু কমলাই জিতবে। কিন্তু আমরা সবাই সারপ্রাইজ হয়েছি। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প শুধু জিতেন নাই, একদম ল্যান্ডস্লাইড জিতেছেন। কংগ্রেস, সিনেট এবং মানে সাধারণ যে ভোট, ইলেকট্রাল কলেজ, সব কিছুতেই তিনি জয়ী হয়েছেন। তো আমরা ডোমেস্টিকে তার যে ইস্যুগুলো ছিল, তার যে লিডারশিপ কোয়ালিটি, এতে আমরা একটু চিন্তিত যে সে কি করবে, কোন পথে যাবে। সে যেগুলো বলেছে তার একটাও যদি ইমপ্লিমেন্ট করে, তাহলে এই আমেরিকা আর সেই আমেরিকা থাকবে না। কিন্তু আরেকটা জিনিস, যে বাংলাদেশের ব্যাপারেও ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ইলেক্ট, সে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অবগত আছেন। মাঝে মাঝে টুইটারে মেসেজ দিয়েছেন, মন্তব্য করেছেন মাইনরিটিদের হিউম্যান রাইটস ভায়োলেশন, অপোজিশন পার্টির নেতা কর্মীদের বিরুদ্ধে যে অত্যাচার, এগুলো তিনি জানেন এবং এই ব্যাপারে তার রিয়াকশন দিয়েছেন। তো হয়তো আশা করি যে বাংলাদেশে যে রাজনীতি, সেখানে তার লিডারশিপের জন্যই হোক, আর তার সাথে যে ভারতের প্রধানমন্ত্রী মোদির যে সম্পর্ক এবং বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান ইউনূসের সাথে তার সুসম্পর্ক নাই, সেগুলো আমি পরে বিস্তারিত আলোচনা করব। তো মনে হচ্ছে যে বাংলাদেশের ব্যাপারে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প অবগত আছেন। তিনি হয়তো কোর্স ডেমোক্রেটিক পার্টির যে ফরেন পলিসি বাংলাদেশের ব্যাপারে যেটা ছিল, সেটার পরিবর্তন হতে পারে। অনেকে সেটা আশা করছে, অনুমান করছে। তো আমি পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আপনাকে প্রসঙ্গত আরেকটি কথা ঠিক জানতে হচ্ছে আমার। আমরা দেখলাম গত নির্বাচনে, এর আগে যে নির্বাচনে হারলো ডোনাল্ড ট্রাম্প, তখন তিনি মহিলাদের ভোট অনেক কম পেয়েছিলেন এবং ল্যাটিন আমেরিকার ভোটও অনেক কম পেয়েছিলেন। কিন্তু এবার দেখা গেল যে মহিলাদের ভোট আগের তুলনায় অনেক বেশি পেলেন একজন মহিলা প্রার্থী হওয়ার পরেও, এবং ল্যাটিন আমেরিকানরাও কিছুটা, পুরুষরা তারা ট্রাম্পের দিকে তাদের ভোট প্রয়োগ করছে, ট্রাম্পের পক্ষে। এর কারণটা কি ছিল?
আপনি যা বলেছেন আমরাও আশা করেছিলাম যে কমলা হ্যারিস মহিলাদের ভোটে এবং মাইনরিটির ভোটে, ইমিগ্রেন্টদের ভোটে তার জয় নিশ্চিত, কিন্তু সেটা হয়নি। তার অনেক কারণ রয়েছে, এগুলো আমাদেরকে ডেমোক্রেটিক পার্টিকে এগুলোকে অ্যানালাইসিস করতে হবে, গবেষণা করতে হবে। তো পণ্ডিতরা যা বলছেন দুটো কারণে কমলা হেরেছেন। একটা হলো ইমিগ্রেশন পলিসি, যেটা ডোনাল্ড ট্রাম্প ইমিগ্রেন্টদেরকে একটা ভিলেন বানিয়েছে, যে তারা এসে এই দেশে এসে অর্থনৈতিক সুবিধা ভোগ করছে, ইলিগালি হাজার হাজার লোক আসতেছে, তারা আমেরিকান লেবারদের কাছ থেকে জব কেড়ে নিচ্ছে। তো এগুলো ছিল রেটরিক, মিথ্যা প্রোপাগান্ডা। এগুলো অনেক ইমিগ্রেন্ট কমিউনিটি বাই করেছে, যে তাই তো আমি এখন ভালোই আছি, যদি আরেকটা নিউ ইমিগ্রেন্ট আসে এসে তো আমার সুযোগ সুবিধা অংশীদারিত্বের দায়িত্ব হবে। তো ইমিগ্রেন্টদের কাছ থেকে আমরা ভোট আশা করেছিলাম, ঠিক তার উল্টো হয়েছে। আর মহিলাদের বিশেষ করে গর্ভপাত ইস্যুতে যেভাবে মিড টার্ম ইলেকশনে আমরা সমর্থন পেয়েছিলাম, এবার আশা করেছিলাম যে কমলা হ্যারিসকে এই মহিলারা বেশি করে ভোট দিবে, কিন্তু তার ঘটেছে উল্টো। তো দুটো কারণে আমরা সোফার অনুমান করি যে ডোনাল্ড ট্রাম্প জিতেছে এবং কমলা হেরেছে। সেটা হলো, একটা হলো ইমিগ্রেন্ট ইস্যু, আর একটা হলো অর্থনৈতিক। কারণ জিনিসপত্রের দাম, ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা ছেড়ে চলে যায় কোভিডের পর, বাইডেন এসে অনেক কিছু উন্নতি করেছে, ইকোনমি কন্ট্রোল করেছে, কিন্তু সেগুলো সবগুলোই ইকোনমিক যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের নাম বাড়ে, কিন্তু ইলিটরা তারা ইকোনমিক্সকে অ্যানালাইসিস করে ইন্ডেক্স নাম্বারে, কিন্তু সাধারণ মানুষ তারা দেখে তাদের পকেটের কি ইফেক্ট হচ্ছে, ডিমের দাম বেশি কিনা, দুধের দাম বেশি কিনা, খাদ্যদ্রব্যের দাম বেশি কিনা। তো ওইটা এখনো মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে। তো এটা একটা কারণ, যে অর্থনৈতিক যে সাধারণ মানুষের যে অর্থনৈতিক প্রেশার জিনিসপত্রের দামের জন্য। আর তাছাড়া ওই ইমিগ্রেন্টের ব্যাপারে সে এত মিথ্যা কথা বলেছে। যেমন একটা এক্সাম্পল দিতে পারি, ওহাইওতে হাইতির একটা কমিউনিটি আছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প বলা শুরু করলো যে হাইতির ইমিগ্রেন্ট যারা, তারা ওই শহরে তার নেইবারদের ক্যাটস, ডগস এগুলো খেয়ে ফেলতেছে। তো ওই শহরের মেয়র বলছে না, এটা মিথ্যা কথা। ওই শহরের কংগ্রেসম্যান এবং গভর্নর বলছে এটা মিথ্যা কথা, কিন্তু সে বলেই যাচ্ছে। তো এইভাবে ইমিগ্রেন্টের বিরুদ্ধে একটা ভয় সৃষ্টি করেছিল সে হোয়াইট আমেরিকানদের মাঝখানে। আর আমি সবসময় ক্যাম্পেইনে বলতাম, ডোনাল্ড ট্রাম্পের যে স্লোগান যে উইল মেক আমেরিকা গ্রেট এগেইন, এটার সিম্পল অর্থ হলো আমেরিকা সাদা আমেরিকানদের জন্য, এখানে ইমিগ্রেন্টরা এসে সমস্যার সৃষ্টি করছে, সাদা আমেরিকার অর্থনৈতিক অবস্থার অবনতি হচ্ছে, সেইটাকে আবার সে রিস্টোর করবে। এই একটা সস্তা স্লোগান দিয়ে সাদা মানুষের ভোটগুলা সে শিওর করেছিল, কনফার্ম করেছিল যে ওই ভোটগুলো সে পাবে। তো আরো আমাদের গবেষণা করতে হবে যে কেন আমরা হারলাম। আর একটা জিনিস আমি পার্সোনালি ফিল করি, সেটা হলো আমাদের ডেমোক্রেটিক পার্টি হয়ে গেছে ইলিট পিপলের পার্টি, এবং শহর কেন্দ্রিক। বড় বড় শহরে আমরা মেজরিটি, কিন্তু এই যে ছোট ছোট শহরে যে হোয়াইট আমেরিকানরা থাকে রুরাল এরিয়াতে, এদেরকে আমরা ইগনোর করেছি। ডোনাল্ড ট্রাম্প তাদেরকে ওই উইল মেক আমেরিকা গ্রেট এগেইন এই সমস্ত স্লোগান দিয়ে ওদের ভোট সে পেয়েছে। আপনি যখন ইলেকশন নাইটে হচ্ছিল, ভোট কাউন্ট হচ্ছিল, টিভি স্ক্রিনে সব রুরাল এরিয়ার প্রত্যেকটা ভোটিং সেন্টার রেড, অর্থাৎ ডেমোক্রেটিক রিপাবলিকান সমর্থক, আর বিগ সিটিগুলো সব আমাদের সমর্থক। তো এগুলোই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কমলা হারার কারণ এবং ডোনাল্ড ট্রাম্প জেতার কারণ। আমরা ভবিষ্যতে হয়তো আরো নির্দিষ্ট কারণ জানতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন বিভিন্নভাবে এখন সবাই বলে থাকেন যে মার্কিনীরা যতটাই নারী স্বাধীনতার বা নারীর ক্ষমতায়নের ব্যাপারে তারা কথা বলে অন্য দেশে গিয়ে, তাদের দেশে এখনো সে রক্ষণশীলতা আছে। কারণ কমলা হ্যারিস থেকে আরো শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন হিলারি ক্লিন্টন, তিনিও জিততে পারেন নাই। তো আমেরিকান জনগণ এখনো মেন্টালি নারীদেরকে এই সর্বোচ্চ পদে আসীন করার জন্য মেন্টালি প্রস্তুত নয়। বিষয়টা কি আপনি এটা হতে পারে, কারণ কমলা হ্যারিসের ক্যাম্পেইন তো আমি নিজে ফলো করেছি।
হিলারি ক্লিন্টনের ক্যাম্পেইন আমি ফলো করেছি। দে আর ওয়ান অফ দ্য মোস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আমেরিকার ইতিহাসে, কিন্তু তারা পাস করতে পারে না। ডোনাল্ড ট্রাম্পের মতো একটা ফ্লস ক্যারেক্টার যার মানে তার যারা সহকর্মী ছিল, তার সেই ভাইস প্রেসিডেন্ট, তারপরে ফরওয়ার্ড ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি, তার চিফ অফ স্টাফ, এরা বলেছে সে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য না। এত সত্ত্বেও এই দুইজন মহিলা ক্যান্ডিডেট, কোয়ালিফাইড ক্যান্ডিডেট হেরেছে। ওটা একটা কারণ হতে পারে যে আমেরিকান পুরুষ সোসাইটি এখনো তারা রেডি না একজন মহিলাকে তাদের প্রেসিডেন্ট বা কমান্ডার ইন চিফ দেখতে। এটা ইট কুড বি ট্রু টু সাম এক্সটেন্ট। আচ্ছা, ধন্যবাদ। আমরা এবার আমাদের বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাচ্ছি। আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি মুক্তিযুদ্ধের শেষ দিকে ভারতীয় প্যারাশুটারদের টাঙ্গাইলে অবতরণ এবং তারপর ঢাকা দখলের অন্যতম কাণ্ডারি ছিলেন আপনি, এবং টাঙ্গাইল মুক্তি বাহিনীর লেয়াজ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনি ইতিমধ্যে প্রায় 20টিরও উপরে বই লিখেছেন মুক্তিযুদ্ধের উপরে, গবেষণামূলক বই লিখেছেন। আপনি মুক্তিযুদ্ধের বইয়ের কারণে আপনি 21-এর পদক পেয়েছেন। আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনার সাথে কিছু জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য। ধন্যবাদ। আমি মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইলে কাদের সিদ্দিক নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং মুক্তি সংগ্রামের যে দিনগুলো, সেই যেগুলো আমরা যুদ্ধের আগে যে রাজনৈতিক আন্দোলন, সেই আন্দোলনগুলোতে সেই বঙ্গবন্ধুর 6 দফা, ছাত্রদের তোফায়েল আহমেদের নেতৃত্বে 11 দফা অসহযোগ আন্দোলন, 70-এর নির্বাচন, তারপরে গণ অভ্যুত্থান, অসহযোগ আন্দোলন, সবগুলোতে এবং অংশগ্রহণ করেছি। যখন যুদ্ধ শুরু হলো তখন আমি একটা মুক্তি বাহিনী গঠন করি। পরে শুনলাম যে কাদের সিদ্দিকী নামে একজন কমান্ডার সে মুক্তি বাহিনী গঠন করেছে, তার দলটা ছিল বড়। আমি সেই দলে গিয়ে জয়েন করি আমাদের গ্রুপ সহ। তা আমার প্রধান দায়িত্ব ছিল ভারতে গিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য ভারতীয় বাহিনী এর কাছ থেকে অস্ত্র আনা। কারণ আমরা তো দেশের অভ্যন্তরে যুদ্ধ করেছি, আমাদের কোনো অস্ত্রের সাপ্লাই লাইন ছিল না। তো অস্ত্র আমাদেরকে বাইরের থেকে সংগ্রহ করা আমাদের প্রয়োজনীয়তা দেখা দিল। তখন আমি 3বার ভারতে যাই, জীবনের ঝুঁকি নিয়ে, অনেক কষ্টে। তো ওইখানে গিয়ে আমি ব্রিগেডিয়ার সান সিং এর সাথে যোগাযোগ করি। তো সে আমাকে নিয়ে যায় মেজর জেনারেল গিলের সাথে, তার কমান্ডার, মেঘালয়ের তুরাতে। তো সেখানে তার সাথে আলাপ আলোচনা করে, আমি লম্বা কাহিনী সংক্ষেপে বলছি, আমি অস্ত্র সংগ্রহ করে নদী পথে যমুনা নদী দিয়ে আসামের যে মানকাচর, সেখান থেকে অস্ত্র সংগ্রহ করে যমুনা নদী দিয়ে টাঙ্গাইলে নিয়ে আসি। তো এই প্রথম ব্যাচ অস্ত্র আনার ফলে আমাদের মুক্তিযোদ্ধাদের উৎসাহ বেড়ে যায়, তাদের ফাইটিং ক্যাপাসিটি বেড়ে যায়। আমরা এই অস্ত্রগুলো দিয়েই যমুনার পারে ভুয়াপুরের কাছে মাটিকাটা গ্রামের কাছে আমরা পাকিস্তানিদের, হাবিব কমান্ডারের নেতৃত্বে পাকিস্তানিদের 4টি লঞ্চ, অস্ত্র বোঝাই লঞ্চ দখল করি। সেটা বিরাট নিউজ হয়, বিবিসি, ভয়েস অফ আমেরিকা, আকাশবাণী। তাতে যে দেশের অভ্যন্তরে যে যুদ্ধ চলছে এটা প্রমাণ হয়। তারপরে আমি আরো 2বার ভারতে গিয়েছি অস্ত্র আনার জন্য। শেষবার যখন যাই, মোট 3বারের ভিতরে শেষবার যখন যাই নভেম্বরের প্রথম দিকে, তখন লেফটেন্যান্ট জেনারেল অরোরার সাথে আমার দেখা হয় মেঘালয়ের তুরা শহরে, মেজর জেনারেল গিলের অফিসে। তো সে আমাকে বলে যে তোমার সাথে একটা টপ সিক্রেট শেয়ার করব। সেটা হলো আমরা টাঙ্গাইলে 1 ব্যাটালিয়ন প্যারাট্রুপস নামাবো নভেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম দিকে। এটা টপ সিক্রেট, তুমি এবং তোমার কমান্ডার কাদের সিদ্দিক ছাড়া কেউ জানতে পারবে না। আর আমরা ভারতে কিছু অফিসার পাঠাবো, তাদের সাথে কোঅর্ডিনেট করে আমরা কোথায় অস্ত্র প্যারাট্রুপস নামাবো সেটা ঠিক করবো। তোমার সাথে দূরপাল্লার ওয়্যারলেস থাকবে, তার মাধ্যমে আমাদেরকে জানাবে। আর নামানোর সময় যেন পাকিস্তানিরা আমাদের প্যারাট্রুপসকে ক্ষতি না করতে পারে, সেটা তোমাদের দায়িত্ব। আরো অন্যান্য দায়িত্ব ছিল। তো আমি লম্বা কাহিনী সংক্ষেপে
বলছি। তো এইভাবেই 11 ডিসেম্বর ইতিমধ্যে ভারতের একজন অফিসার আসে, ক্যাপ্টেন পিটার, তার সাথে কোঅর্ডিনেট করে 11 ডিসেম্বর টাঙ্গাইলের কালীহাতির কাছে পুংলি ব্রিজের কাছে এক ব্যাটালিয়ন প্যারাট্রুস নামানো হয়। তো এটা একটা উইনিং স্ট্র্যাটেজি ছিল। পরবর্তীতে একটি বইয়ের সাথে লেখা হয়েছে। তার কারণ হলো টাঙ্গাইলে মাত্র এক ব্যাটালিয়ন অ্যাবাউট 450-500 প্যারাট্রুস নামলো কর্নেল পান্নু নেতৃত্বে। কিন্তু ইস্টার্ন কমান্ডের যে ভারতীয় বাহিনী ইস্টার্ন কমান্ডের সেকেন্ড ইন কমান্ড মেজর জেনারেল জ্যাকব, সে কলকাতায় ওই দিন রাতে প্রেস কনফারেন্স করে বললো যে আমরা ঢাকার চারপাশে 1000 প্যারাট্রুস নামিয়ে দিয়েছি। ঢাকা শহর একটা অবরুদ্ধ শহর। তো জেনারেল নিয়াজির কোনো উপায় ছিল না সত্য মিথ্যা জানানোর জন্য। আর সে আরেকটা ট্রিক্স করলো মেজর জেনারেল জ্যাকব, সে সাংবাদিকদের ক্ষেত্রে স্টিল ছবি দিল যে 5000 সৈন্য নামতেছে। এটা ছিল রয়ের প্র্যাকটিস। আসলে ওই ছবিটা ছিল কয়েক মাস আগে দিল্লিতে প্যারাট্রুস নামার একটা মহড়া হচ্ছিল। সেই স্টিল ছবি দিয়ে পাকিস্তানিদের বোকা বানালো যে ঢাকা শহর সারাউন্ডেড বাই প্যারাট্রুপ 1000 প্যারাট্রুপস। তো নিয়াজির তো কোনো উপায় ছিল না। তো এটাও একটা সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট করে তার উপরে, স্নায়ু যুদ্ধ যেটা বলা হয়। তো এই সমস্ত কারণে টাঙ্গাইলে প্যারাট্রুস নামানো একটা মানে উইনিং স্ট্র্যাটেজি ছিল। এবং কি বলে, অল্প রক্তপাতে বা বিনা রক্তপাতে যে ঢাকা দখল হলো, সেইটা স্ট্র্যাটেজি ছিল এক ব্যাটালিয়ন প্যারাট্রুপস টাঙ্গাইলে নামানো। তো এটার সাথে আমি সম্পৃক্ত ছিলাম, আমাদের কমান্ডার কাজী সিদ্দিকী সম্পৃক্ত ছিল, এবং টাঙ্গাইল মুক্তিবাহিনীর সবাই এই কাজের জন্য তাদের প্রশংসা পাওয়ার যোগ্য। আপনার বইগুলি সম্পর্কে এবং পদক সম্পর্কে একটু কি আলোচনা? হ্যাঁ, আমি 24টা বই লিখেছি ইংরেজি বাংলায়, মুক্তিযুদ্ধের উপরে, বঙ্গবন্ধুর উপরে, তারপরে মুক্তিযুদ্ধের পক্ষে যে সমস্ত বুদ্ধিজীবী তাদের উপরে। তো এই 4টি বই ইংরেজিতে, আর একটি বই ট্রান্সলেট হয়েছে স্প্যানিশ ভাষায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে ইংলিশ স্পিকিং লোকেরা অল্প কিছু জানে, কিন্তু স্প্যানিশ স্পিকিং লোকেরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে একটু জানেই না বলা চলে। এই বইটি amazon.com-এ পাওয়া যায়। আরেকটি বই জাপানিতে ট্রান্সলেট হচ্ছে, আর আমি এর জন্য 2020-তে মুক্তিযুদ্ধের সাহিত্যের উপরে অবদানের জন্য 21 পদক পেয়েছি। এবং আমার উপরে একটি ডকুমেন্টারি তৈরি হয়েছে 90 মিনিটসে, ডক্টর নুরুন নবী আজীবন মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধে কি করেছি যা একটু বললাম এগুলো। এছাড়াও মুক্তিযুদ্ধের উপরে ওভারঅল সেই পাকিস্তানিদের অত্যাচার, বঙ্গবন্ধুর মুক্তি সংগ্রামের নেতৃত্ব, মুক্তিযোদ্ধাদের বীরত্ব বা সাধারণ মানুষের স্যাক্রিফাইস, যুদ্ধ অপরাধ করেছিল যে পাকিস্তানিরা, এই সব কিছু মিলে এটা একটা কমপ্লিট ডকুমেন্টারি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে। আমরা 27টা শো করেছি বাংলাদেশ আমেরিকা মিলে। তারপরে বাংলাদেশের পলিটিক্যাল টার্মোইলের আমরা আপাতত বন্ধ করেছিলাম। আবার আগামী সপ্তাহের থেকে আমেরিকার ফ্লোরিডা এবং কানাডার 4টা শহরে জানুয়ারি পর্যন্ত আবার দেখানো হবে। এরপরে আমরা অবস্থা বুঝে আরো কোন জায়গায় মুভিটা দেখাতে পারবো সেটা নিয়ে আমরা স্কেজুল ঠিক করব। ধন্যবাদ ডক্টর নুর নবী। প্রসঙ্গত চলে আসলো, বঙ্গবন্ধুর কথা আপনি তুললেন। 15ই আগস্ট 1975 সালে বঙ্গবন্ধু দেশি বিদেশি চক্রান্তের শিকার হয়ে সপরিবারে হত্যা শিকার হন। ঠিক একই মাসে গত 5 আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও ক্ষমতাচ্যুত হন। এই শেখ এবং তিনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন। আপনি কি মনে করেন এই দুটি ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা আছে, মিল আছে জাতীয় বা আন্তর্জাতিক? অবশ্যই আছে। আমাকে একটু সময় দেবেন, আমি ব্যাখ্যা করব এর ব্যাকগ্রাউন্ড, কি কারণে এবং কিভাবে ঘটনাগুলো ঘটেছিল। আমি প্রথমে বলে রাখি মূল কথা যেটা, সারমর্ম যেটা, সেটা হলো 71-এ পরাজিত শক্তি, দেশি বিদেশি, তারা ষড়যন্ত্র করে
শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। এবং তার চেয়েও বড় কথা হলো যে এখন যে বাংলাদেশের যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যে অবস্থা, এটার পিছনে ওই সেই ৭১-এর পরাজিত শক্তির এর সেই ষড়যন্ত্র। আমি একটু ব্যাখ্যা করে বলি। আমি উল্লেখ করেছি যে আমি বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রতিটি আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, রাজনৈতিক যে আন্দোলনগুলো ছিল। আর সেটা কি ছিল? সেটা ছিল জাতীয় ইস্যু। অগাস্ট মাসে যখন এই কোটা আন্দোলন বিরোধী যে আন্দোলনটা শুরু হলো, তখন তো বাংলাদেশে কোনো কোটা ছিল না, কারণ শেখ হাসিনার সরকার 2018-এ এই কোটা সিস্টেম বাতিল করে দিয়েছে। তারপরে কয়েকজনের মামলার পরিপ্রেক্ষিতে এই বছর যখন ওইটাকে আবার পুনঃপ্রতিষ্ঠার জন্য রায় দেওয়া হয়, সেটার বিরুদ্ধে শেখ হাসিনা সরকারই অ্যাপিল করে এবং সেটার ডেট ঠিক হয়, হিয়ারিং বা রায়ের ডেট ঠিক হয় অগাস্টের 7 তারিখে বা 5 তারিখে। এবং তাদেরকে বলা হয় যে এই আন্দোলনের কোনো দরকার নাই, কারণ এটা তো আর এক্সিস্ট করে না, এটা তো কোনো জাতীয় ইস্যু না। তো যাই হোক, তারপরে তবু ছাত্ররা আন্দোলন শুরু করলো। প্রথম দিকে একটু 2-1 দিন আন্দোলন শান্তিপূর্ণভাবে হলো। তারপরে শুরু হলো যে গভীর ষড়যন্ত্র, যে এই ঘটনাটা, এটা কোটা আন্দোলনও না, এটা হলো রেজিম চেঞ্জও না, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত না, এটা হলো বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। এবং এক কথা যদি আমি বলি, আপনার দর্শক শ্রোতা রিলেট করতে পারবেন, বাংলাদেশ সৃষ্টি হয়েছিল কিসের জন্য? 4টা মূলনীতির ভিতরে একটা মূলনীতি ছিল অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা। সেইটাকে ধ্বংস করে বাংলাদেশে একটি ধর্মীয় মৌলবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই গভীর ষড়যন্ত্রটা হয়েছিল। এখন আসুন, এই কি ষড়যন্ত্রগুলো কি ছিল? এই যে বললাম যে প্রথম কয়েকদিন আন্দোলন শান্তিপূর্ণভাবে হয়েছে, সরকার কোনো এটাকে অ্যাটেনশন দেয় নাই, যেটা হতেই পারে। কিন্তু প্রথম কয়েকদিনের পরেই এখানে সেই সন্ত্রাসী লোকজন এই আন্দোলনে ঢুকে পড়ল, ঢুকে সেই আন্দোলনরত ছাত্রদের মধ্যে অনেককেই গুলি করে মারা হলো। তো এইটাকে একটা ষড়যন্ত্রের স্টোরিটাকে এমনভাবে সৃষ্টি করা হলো যে আবু সাইদকে পুলিশ গুলি করে মেরেছে, এই ফুটেজটা প্রচার করা হলো। এটা ভেরি পাওয়ারফুল ইমোশনাল একটা ফটো। তারপরে করা হলো কি বলে, স্নিগ্ধ নামে বোধহয় একজন পানি ডিস্ট্রিবিউট করতেছিল, তাকে হত্যা করা হলো। এই দুইটা ঘটনা মানুষ, সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলেছিল, কারণ এটা তো মেনে নেওয়া যায় না এইভাবে। যার ফলে সাধারণ মানুষ, শেখ হাসিনার সরকার 15 বছর ছিল, বিভিন্ন অভিযোগ বা রাগ ক্ষোভ থাকে, তখন এটাকে একটা গণ আন্দোলন বা জন আন্দোলন বা জনতার আন্দোলনের রূপ নিল। কিন্তু এখন আমরা জানতে পারি যে এই আন্দোলনের নেতৃত্বে সাধারণ ছাত্র ছিল না। এই আন্দোলনের নেতৃত্বে যারা, তারা জামাত শিবিরের নেতা, বিশেষ করে শিবিরের নেতা, ও কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছদ্মনামে তারা ছাত্রলীগ করতে, কিন্তু আসলে তারা শিবিরের নেতা। তারপরে এই যে 3-4 জন যে উপদেষ্টা, তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারা সরকারকে ডিকটেট করছে, দেখা গেল এরাও জামাত শিবির বামপন্থী, এদের তারা নেতা, তারা সাধারণ ছাত্র না। তারপরে এই যে আবু সাইদ এর যে হত্যার ঘটনাটা, পোস্ট মর্টেমে বেরিয়েছে যে সে পুলিশের গুলিতে মারা যায় না, সে, কারণ রাবার বুলেটে মানুষ মরে না, রাবার বুলেট মানুষের দেহ ছেদ করে ভিতরেও ঢোকে না, সে মারা গিয়েছে, তার মাথার পেছনে একটা ইনজুরি ছিল। তো সে যখন পুলিশের রাবার বুলেটের সম্মুখীন হলো, এর আগে ভিডিও কি হয়েছিল সেটা কিন্তু দেখানো হয় নাই, ওইটা এডিট করে দেখানো হয়েছে, সে রাবার বুলেট বুকে নিচ্ছে, তারপরে সে মারা গেছে, সেটা নিয়ে আন্দোলন দানা বাঁধলো। কিন্তু এর পরে যে ভিডিওগুলো বের হয়েছে, সেখানে দেখা যাচ্ছে আবু সাইদ চৌধুরী পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া, ইট পাটকেল সরাসরি করছে, এবং ওই সময়ে তার মাথার পিছনে একটা আঘাত লাগে এবং সেখানে তার ইনজুরি হয়। তো যখন সে রাবার বুলেটে ওইখানে পড়ে যায়, তার বন্ধুরা তাকে নিয়ে যাওয়ার 5 ঘন্টা পরে তাকে হসপিটালে নেওয়া হয়। এই 5 ঘন্টায় তার ব্রেইন হ্যামারেজ হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, সে সেখানে মারা গেছে।
কিন্তু আন্দোলনের সময় প্রচার করা হলো পুলিশের গুলিতে আবু সাঈদকে হত্যা করা হয়েছে। তারপরে ওই যে পানি বিক্রির যে ইয়াংম্যান মারা গেল, তারও একই ঘটনা। যারা ওইখানে সাক্ষী ছিল তারা বলছে পুলিশ তার ধারে কাছে ছিল না, সে কার গুলিতে মারা গেছে। পরবর্তীতে আমরা দেখলাম জামাত শিবিরের লোকরা সেই রাইফেল কি বলে স্নাইপার রাইফেল, বুলেট বোর হলো 6.62 বা 26, সেটাতে অনেক লোক মারা গেছে। এটা এই সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা সেই ব্রিগেডিয়ার সাখাওয়াতি বলেছে, যখন এটা সে বললো যে অধিকাংশ লোকই মারা গেছে স্নাইপার বুলেটের আঘাতে, তখন তারপর দিন তাকে সরিয়ে দেওয়া হলো। তো এই যে হত্যাকাণ্ডের ঘটনা, আমরা যদি সমস্ত কিছু অ্যানালাইসিস করি, এটা ছিল একটা ষড়যন্ত্র। কারণ সাধারণ ছাত্ররা আন্দোলনের দুদিন পরে যে মেট্রো রেল পোড়ালো, তারপরে কি বলে বিটিভি আগুন দিল, তারপরে ডাটা সেন্টার ধ্বংস করলো, এগুলো তো সাধারণ ছাত্রদের কাজ না, তারা জানেও না এগুলা কিভাবে করতে হয়। তারপরে নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্টে বেরিয়েছে ৩,২০০ পুলিশকে হত্যা করা হয়েছে, তার ভিতরে 200 মতো তাদেরকে জবাই করে হত্যা করা হয়েছে, তাদেরকে মারার পরে গাছের সাথে টাঙিয়ে দেওয়া হয়েছে। আমরা তো শুধু শুনেছি যে সিরাজগঞ্জ না কোথায় যেন একটা পুলিশ ফাঁড়ি অ্যাটাক করে 15 জন পুলিশ ইনক্লুডিং এ প্রেগনেন্ট মহিলাকে মারা হয়েছে, কিন্তু বাকি 3,500-এর কথা কিন্তু আমরা জানি না। তো এখন এই যে বিভিন্ন ধরনের যে গুজব বা বয়ান তথ্য, এগুলোতে ইনভেস্টিগেট করে সত্যতা উদ্ঘাটন করতে হবে। আমি এক টক শোতে বলতেছিলাম 3,200 পুলিশ মারা গেছে, আমার প্রতিপক্ষ যিনি ছিলেন তিনি বললেন প্রমাণ কি? আমার তো ধারণা, উনি বললেন যে ওনার ধারণা 400-500 পুলিশ মারা গেছে। তা আমি বললাম যে এই যে শত শত মামলা হচ্ছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সব নেতাদের বিরুদ্ধে, আপনাদেরকে কি বলে প্রধান উপদেষ্টার কি বলে প্রেস সচিবকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা এই যে মামলা দিচ্ছেন 200 সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা, তারপরে সাকিব খান, তারপরে সাকিব ওই যে ক্রিকেট প্লেয়ার, সে যখন বিদেশে হত্যা মামলা দিচ্ছেন, উনি বললেন যে আমরা তো মামলা দেই নাই, মামলা দিয়েছে তাদের পরিবাররা। তাহলে এই যে 3,000-ই পুলিশ বা আপনাদের হিসাবে যদি 500 হয়, তাহলে এই পুলিশ অফিসারের যারা নিহত হয়েছে তাদের পরিবাররা কেন মামলা করতে পারবে না? ইনডেমনিটি বিল দিয়ে কেন ইনডেমনিটি জারি করে কেন এই পুলিশ হত্যার মামলা আপনারা বন্ধ করলেন? তারপরে 15ই আগস্টের পরে যে হত্যাকাণ্ড হচ্ছে, এই যে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর পোড়ানো হচ্ছে, দখল করা হচ্ছে, আর সবচেয়ে ডেঞ্জারাস যে জিনিসটা এই প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার তার আমলে যেটা করলো, এখনো হচ্ছে, যে মব কিলিং। ওনারা বলছে মব জাস্টিং, আমি বলবো মব কিলিং। এইটা তো আমাদের কালচারে ছিল না। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে এই মব কিলিং এর কালচার তো ছিল না। আমরা জানি যে একই গ্রামে বিএনপি আওয়ামী লীগের লোকরা পাশাপাশি বাস করত, একই শহরে তারা পাশাপাশি বাস করত, কিন্তু এই মব কিলিং এর সিস্টেম তো ছিল না, কালচার ছিল না। আওয়ামী লীগদের দোকান কর্মীদের তার নেতাদের তারা বাড়িতে থাকতে পারে না, তাদেরকে পিটানো হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে, তাদের দোকানপাট বন্ধ করা দখল করা হচ্ছে। তো এগুলো তো আপনারা বলতেছেন যে সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা এই শেখ হাসিনা সরকারকে উৎখাত করে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। এটা তো সেই মব কিলিং তো আইনের শাসন না। আওয়ামী লীগের লোকরা থানায় গেলে কেস নিচ্ছে না, এটা তো আইনের শাসন না। তারপরে এই যে 4 জন ছাত্রকে হত্যা করা হলো, রাজশাহীতে একজন ছাত্র যে এর আগে জামাত শিবিরের আক্রমণে একটা পা হারিয়েছিল, তার ছেলে শিশু সন্তানের জন্য খাবার কিনতে গেছে, তাকে পিটিয়ে হত্যা করা হলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগের কে পিটিয়ে মারা হলো। আমি এফএইচ হলের ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই এফএইচ হলের তোফাজ্জল কে বোধহয় যে ভাত খাইয়ে পিটায়, আবার খাইয়ে আবার পিটায়, এইভাবে 5 ঘন্টা পিটিয়ে হত্যা করা হলো। কি হলো?
4-5 জন লোকে ছাত্র পিটালো আর 20-25 জন তারা উৎসাহ দিচ্ছে, ছবি তুলছে। তো এই কালচার তো ছিল না। এই কালচারে কে ইন্ট্রোডিউস করলো? এই এই তথাকথিত সেই কি বলে স্টুডেন্ট আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের ফলেই তো আজকে এটা বাংলাদেশের সৃষ্টি হচ্ছে। এগুলো তো আমাদের বাঙালিদের কালচার না, রাজনৈতিক কালচার না। এর জন্য কে দায়ী হবে? এর জন্য আমি মনে করি দায়ী হবে ইউনূস, যিনি ক্ষমতা দখল করেছেন অবৈধভাবে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সেটা একটা প্রতারণা। ছাত্ররা যে আন্দোলন করছে কোটার জন্য, সেটাও প্রতারণা। দেখা গেল যে না, আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হলো শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো। তারপরে ফাইনাল এজেন্ডা, ফাইনাল লক্ষ্য, সেটা একটা প্রতারণা। সেটা হলো অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থার পরিবর্তে বাংলাদেশকে একটি ধর্মীয় উগ্রবাদ একটা সোসাইটি প্রতিষ্ঠা করার জন্য। আজকে মহিলারা রাস্তায় বের হলে তাদেরকে হ্যারাস করা হয় যে আপনার ইসলামিক ড্রেস কোথায়, আপনি কেন টি শার্ট পরেছেন, আপনি কেন সালোয়ার কামিজ পরেছেন। আর এই যে গতকালকে, বেশি দূরে যেতে হবে না, 10 তারিখে যে নূর হোসেনের যে আন্দোলনটা হলো, সেখানে মহিলাদেরকে যেভাবে পিটানো হয়েছে, যেভাবে বিবস্ত্র করা হয়েছে, যেভাবে তাদেরকে ইনসাল্ট করা হয়েছে, এটা কি আমাদের শান্তির কি বলে আইন শাসন প্রতিষ্ঠার লক্ষণ? সেখানে পুলিশ ছিল, সেখানে আর্মি ছিল, সেই ভিকটিমদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হলো। উচিত ছিল যারা আইন ভঙ্গ করে, এই লোকগুলা তো 14-15 জন, তারা তো কোনো আইন ভঙ্গ করে নাই, তারা ওইখানে গিয়েছে, কেউ জাস্ট দর্শক হিসাবে গেছে, কেউ হয়তো আন্দোলনে জয়েন করার জন্য গেছে, যেহেতু আন্দোলন হন নাই তারা ওইখানে উপস্থিত ছিল। আর এই যে ঘটনাটা আমাকে সবচেয়ে আহত করেছে সেটা হলো এই যে মহিলাদেরকে যে নির্যাতন করা হলো, এগুলো জামাত বিএনপির মহিলা লিডার তারা পুরুষদেরকে ডেকে এনে এদেরকে ইনসাল্ট করছে, এবং সেই ইনসাল্টে সেই আহত করার জন্য বা অসম্মান করার জন্য তারা নেতৃত্ব দিয়েছে। একজন নারী হয়ে একজন নারীর শ্লীলতাহানি, তারপরে তাকে এইভাবে অপমান করা, গায়ে হাত দিয়ে মারা, এটা তো আমাদের কালচারে ছিল না। এই কালচারটা কেন আসলো? কারণ হলো এই কোটা বিরোধী আন্দোলন আর হলো ইউনূসের স্বৈর শাসন। ডক্টর ইউনূস যখন ক্ষমতা নেয়, সে তো বলেছিল সে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, করে না। জিনিসপত্রের দাম কমানো হবে, সে করে নাই। মানুষ আজকাল ঘরে ঘুমাতে পারে না, ডাকাতির ভয়ে, লুটতরাজের ভয়ে। এটা তো আগে ছিল না। তো কাজেই আজকে যে যদি বলা হয় যে এরা স্বৈর শাসক বা কি বলে ডিক্টেটরশিপের রাজত্ব শেষ করার জন্য তারা এই আন্দোলন করেছে, কিন্তু এখন বাংলাদেশে যেটা হচ্ছে, এটা তো আগের চাইতে আরো 100 গুণ বেশি আইনের শাসনের নাই। জিনিসপত্রের দাম আগের চাইতে খারাপ হয়েছে। সাধারণ মানুষ বলা শুরু করছে যে আগে তো ভালো ছিল। তো এখানে ডক্টর ইউনূসের যে প্রমিস নিয়ে এসেছিল, সেগুলোর দিকে সে নজর না দিয়ে সে প্রতিহিংসা করার জন্য, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিহিংসামূলক কাজ করার জন্য তিনি ব্যস্ত। তিনি এই আইনের শাসন প্রতিষ্ঠা করা, তারপরে কি বলে সংস্কার করা, এদিকে তার কোনো নজর নাই। তার নজর হলো আওয়ামী লীগকে কিভাবে ধ্বংস করবে। ছাত্রলীগকে, আমি একজন ছাত্রলীগ করতাম, আমরা ছাত্রলীগের বাংলাদেশের সৃষ্টির ব্যাপারে, স্বাধীনতার ব্যাপারে ছাত্রলীগের অবদান অসাধারণ, অনেক তুলনাহীন। যে ছাত্র শিবির, যে ইসলামিক ছাত্র সংঘের উত্তরসূরি হইল ছাত্র শিবির, যে ছাত্র শিবির ইসলামী ছাত্র সংঘ অস্ত্র হাতে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের কথাই ইউনূস আজকে চলাফেরা করছে। আমি যদি বলি যে ইউনূস হলো ছাত্র শিবিরের পাপেট, খুব একটা বাড়িয়ে বলা হবে না। তো তাদেরকে ব্যান না করে তাদের কথায় উনি উঠছেন, একটা হুঙ্কার দিল ছাত্র নেতারা যে চিফ জাস্টিস সবাইকে চিফ জাস্টিস সহ রাজনীতিকে রেজিগনেশন দিতে হবে, উনি সেটা ইমপ্লিমেন্ট করলেন। যখন ছাত্রলীগকে কি বলে বাতিল করার জন্য ছাত্ররা হুঙ্কার দিল, পরের দিন উনি, তার মানে উনি, আর তাছাড়া আমেরিকায় এসে তো উনি বিল ক্লিন্টনের পাশে দাঁড়িয়ে কি বলে ওই কি আলম, যে ওনার যে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিল কালকে, যিনি
উপদেষ্টার শপথ গ্রহণ করছেন, নামটা ভুলে গেলাম, সবাই আপনার, হ্যাঁ মাহফুজ আলম। তো মাহফুজ আলমকে পরিচয় করে দিলেন, তিনি মাস্টার মাইন্ড। এই যে আন্দোলনটা হয়েছে এটা মেটিকুলাসলি প্ল্যান্ড অ্যান্ড ইমপ্লিমেন্টেড। তাকে উনি কালকে শপথ নিলেন। শপথ নিয়ে ওই মাহফুজ আলম কি করলেন, তিনি শপথ নিলেন কনস্টিটিউশনের আন্ডারে যে রাষ্ট্রপ্রধান তার কাছ থেকে, এবং কনস্টিটিউশনের প্রিয়াম্বলে মানে ইন্ট্রোডাকশনে লেখা আছে বঙ্গবন্ধু জাতির পিতা, এবং তার ছবি কোথায় কোথায় লাগানো হবে কনস্টিটিউশনে লেখা আছে। তো যে কনস্টিটিউশনের আন্ডারে আপনি ওথ নিলেন, এবং ওথ নেওয়ার সাথে সাথে তিনি বঙ্গবন্ধুর দরবার হল থেকে ছবিটা নামিয়েছেন। তো উনি শপথ নিয়েই তো প্রথম শপথ ভঙ্গ করলেন। ওনার তো আরো অনেক ইতিহাস আছে, সেগুলো আমি নাই বললাম। তো এইভাবে যে বর্তমান সরকার, অস্থায়ী সরকার, তারা বেআইনি সরকার। কারণ প্রধানমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা প্রধান বলেছেন তিনি পদত্যাগ করেন নাই, রাষ্ট্রপতি বলেছেন পদত্যাগপত্র উনি দেখেন নাই, সেনা প্রধানও ওটা প্রডিউস করতে পারেন নাই। কাজেই কনস্টিটিউশনালি এই বিষয়ে স্যার আমরা পরে আসবো, প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে আমরা একটু পরে আসবো। আমি আপনাকে ওই বিষয়টা একটু পরে যাব। একটু ফাঁকি দিয়ে আপনার কি করে, সেটা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু ছাত্রলীগ সম্পর্কে আমরা, ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন, বাংলাদেশের প্রতিটি অর্জনে ছাত্রলীগের ভূমিকা ছিল। সেই ছাত্রলীগকে কেন আপনার বিবেচনায় কেন ছাত্রলীগকে এই সরকার ব্যান করার জন্য ব্যান করলো এবং কি প্রয়োজন তাদের পড়লো? তারা শেষ পর্যন্ত যেটি চাচ্ছিলেন, জি শেষ পর্যন্ত তারা যেটি চাচ্ছিলেন যে আওয়ামী লীগের পদত্যাগ। তো আওয়ামী লীগ পদত্যাগ করলেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলেও গেলেন বাইরে, বা তারা পাঠিয়ে দিলেন। কিন্তু তারপরও কেন আওয়ামী লীগের কর্মীদের উপরে, বাড়ি ঘরে এবং মুক্তিযুদ্ধের যে স্থাপনাগুলি আছে সেগুলির উপরে এভাবে ক্রমান্বয়ে আক্রমণ করে যাচ্ছেন এবং মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে বিভিন্ন জায়গায় ভাবে বিতর্কিত করার চেষ্টা করে যাচ্ছেন? হ্যাঁ, আমি সেই প্রসঙ্গেই আসছি। এদের আলটিমেট গোল হলো বাংলাদেশকে একটি মৌলবাদী, ধর্মীয় মৌলবাদী অন্ধ একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। সেটার জন্য বাধাকে, সেটা বাধা হলো ৭১-এর বিজয়। ৭১-এর নায়ককে, সেটা হলো বঙ্গবন্ধু, সেটা হলো আওয়ামী লীগ, সেটা হলো ছাত্রলীগ। তো তাদের সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য যে ৭১-এ পরাজিত শক্তি, তারা প্রতিশোধ নিচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী, সেই জন্য তারা বঙ্গবন্ধুর সেই ১৫ই আগস্টের জাতীয় শোক দিবস বাতিল করলো। কালকে তারা শাসনতন্ত্র ভঙ্গ করে দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামালো, বঙ্গবন্ধুর স্ট্যাচু ভেঙেছে, সেখানে প্রস্রাব করে অবমাননা করেছে। মুক্তিযোদ্ধাদের ওই দিন 10 তারিখে একজন বয়স্ক মুক্তিযোদ্ধাকে পিটিয়েছে। এর আগে দেখলাম বিএনপির এক নেতা একজন বয়স্ক মুক্তিযোদ্ধাকে থাপ্পড় মারছে। মুক্তিযুদ্ধের যতগুলো স্মৃতি সেই মুজিবনগরে সব জায়গায় ভাঙছে। তার কারণটা হলো সেই ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য, এবং তারা যে মৌলবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সেটা তো সব জায়গায়। এই আগের যে সমস্ত কর্মচারী, এদেরকে বরখাস্ত করে যেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সবই হলো জামাতপন্থী, এবং ইভেন বিএনপির পন্থীরাও নমিনেশন পায় না, অ্যাপয়েন্টমেন্ট পায় না, সব জামাতপন্থী শিবির। তারপরে আরেকটা জিনিস, যে এই ইউনিস ক্ষমতায় এসেই সেই হরকাতুল জিহাদ, তারপরে যে সমস্ত মানে মৌলবাদী এবং সন্ত্রাসী যারা শাস্তি পেয়েছিল তাদেরকে জেলখানা থেকে মুক্ত করে দিল। তারপরে বিভিন্ন জেলখানার থেকে এই সন্ত্রাসীদেরকে মুক্ত করে দিল। তার কারণটা কি? কারণ হলো যে এদেরকে ব্যবহার করা তাদের ক্ষমতায় থাকার জন্য, সন্ত্রাস করার জন্য। কারণ এরা তো সন্ত্রাসবাদী হিসাবেই তারা শাস্তি পেয়েছিল, জেল খাটছিল। তারপরে আরেকটা ঘটনা কালকে, এটা অনেকেই জানে না, একজন লোককে ওই যে স্পেশাল অ্যাসিস্ট্যান্টকে অ্যাডভাইজার করা হলো, ওইখানে আরেকজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। সে 21শে আগস্ট গ্রেনেড হত্যার মামলার আসামি, তিনি দোষী সাব্যস্ত হয়ে জেল খেটেছেন 3 বছর। বাংলাদেশে 18 কোটি লোকের মধ্যে ওনার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট পাওয়ার মতো কি লোকের অভাব ছিল না? তাকে কেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো? যে 21শে মানে শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুর কন্যাকে 21 বার হত্যার জন্য। তো আমি যেটা বলছি যে এই মুক্তিযুদ্ধের ইতিহাসের উপরে উনি নিউ ইয়র্কে এসে, ওয়াশিংটনে এসে বললেন যে আমরা সেট বটন
পুশ করে ইতিহাস মুছে ফেলেছি। তো 30 লক্ষ লোক শহীদ, 2 লক্ষ মা বোনরা সম্মানহারি হয়েছিল, 1 কোটি লোক শরণার্থী ভারতের শরণার্থী জীবন কাটিয়ে তারা দেশ স্বাধীন করলো। সেইটাকে ওনাকে কেন মুছে ফেলতে হবে? ওনাকে তো অ্যাপয়েন্টমেন্ট, ইউনুসকে দায়িত্ব দেওয়া হয়েছে সংস্কার করার জন্য। তিনি স্বৈর শাসক বা কি বলে ডিক্টেটোরিয়াল শাসন অবসান করে তিনি বাংলাদেশকে একটা সুখী সুন্দর একটা রাষ্ট্র গঠন করার পদক্ষেপ নেবেন। একটা পদক্ষেপ নেয়, উনি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধাদেরকে অপমান, জাতির যে জনক তাকে অপমান, এগুলো হলো ওনার প্রধান কাজ। এখান থেকে মনে হয় যে সেই ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, ইউনুসের যে সমস্ত পদক্ষেপ, এগুলোর উদ্দেশ্যই হলো বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা বিলুপ করে এখানে একটি পাকিস্তানপন্থী একটা মিনি পাকিস্তান অথবা মৌলবাদী পাকিস্তান, আজকে কি একটা ফেইল স্টেট। আর এখন বাংলাদেশের এই তথাকথিত স্বাধীন বাংলাদেশে ওনারা কি করতেছে, কায়েদ আজমের 53 বছরে কায়েদ আজমের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা হয় নাই, সেটা করা হলো। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা তোলা হলো। এগুলার এইটা কি, মানে সিমটমটা কি? সিমটমটা হলো মুক্তিযুদ্ধের সমস্ত চেতনা বিলুপ্ত করে মুক্তিযুদ্ধের প্রতিশোধ হিসাবে এটাকে মিনি পাকিস্তান, এবং তারপরেও এটাকে একটা মৌলবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করা, তালেবানদের সাথে আমরা তুলনা করি। যারা স্লোগান দিয়েছিল আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, সেই স্লোগান ছিল 10-12 বছর আগে। এখন যে সমস্ত কাজ ইউনুস করছে সেগুলো সেইটাই প্রমাণিত হচ্ছে, তারা সেই পথে আগাচ্ছে। এইটা মেনে নেওয়া যায় না, বাংলাদেশি মানুষ মেনে নেবে না। সরি, আমি মিস করেছি। আমার প্রাসঙ্গিক একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বিএনপির কথা বলছিলেন যে বিএনপির লোকজন বিভিন্ন ভাবে আওয়ামী লীগের উপর আক্রমণ করছেন। এখানে আরেকটা কথা আপনি নিশ্চয়ই দেখছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে জামাতের আমির ডক্টর কি যেন শফিকুর রহমান সাহেব, তিনি গর্ব করে বলছেন যে জামাতের বা শিবিরের কোন লোকজন কোন আওয়ামী লীগের বা অন্য কোন নেতাদের বা কর্মীদের, সাধারণ মানুষের কারো গায়ে একটি টোকাও দেয়নি, কারো ইজ্জতের উপর কোনো হামলা করেনি। তো ব্যাপারটা কোথায় যাচ্ছে? তার মানে তারা করছে না কিন্তু হচ্ছে, তার মানে চলে যাচ্ছে এটা আওয়ামী লীগ বিএনপির ঘাড়ে, বিএনপির কর্মীরা এগুলি করছে। এখন এরা যে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানটা নিচ্ছে বাংলাদেশ সরকার, বাংলাদেশের বর্তমান এই সরকার, এখন মুক্তিযুদ্ধকে যদি মুছে দেওয়া হয়, বঙ্গবন্ধুকে যদি মুছে দেওয়া হয়, তাহলে বিএনপির যে রাজনৈতিক দর্শন, জিয়াউর রহমান সাহেব এবং ওনার যে মুক্তিযুদ্ধের ওনার যে ভূমিকা, ওনারা যেটাকে জিয়াউর রহমান সাহেবকে মুক্তিযুদ্ধের ঘোষক বলে দাবি করেন, তাহলে রিসেট বটনে পুশ করলে সেই জিয়াউর রহমান সাহেবও তো সেখান থেকে ডিলিট হয়ে যাচ্ছেন। কিন্তু এরপরও বিএনপি কেন তাদেরকে এই সুযোগগুলি করে দিচ্ছে? আপনার মূল্যায়ন কি? এটা মূল্যায়ন হলো সিম্পল, সেটা হলো ক্ষমতার রাজনীতি। বিএনপি ক্ষমতার বাইরে 15 বছর যাবৎ তারা যে কোনো কিছুর বিনিময়ে হোক ক্ষমতা যেতে চায়। জামাত 71-এ পরাজিত শক্তি, তারাও যে কোনো কিছুর বিনিময়ে ক্ষমতায় যেতে চায় এবং তারা টু সাম এক্সটেন্ট সাকসেস। আজকে ইউনুস তাদের হাতের পুতুল। বাংলাদেশে যে পরিবর্তনগুলো হয়েছে সবই জামাতের পক্ষে। শিবিরের লোকরা আজকে এই যে তিনজন ছাত্র নেতা যে উপদেষ্টা হলো, এরা সবই সেই জামাত এবং সেই শিবিরের পন্থী এরা। তো বিএনপির আপনার যে প্রশ্ন, সেটা বিএনপিটার কারণ হলো ওই ক্ষমতায়। তারা ভেবেছিল এই আন্দোলনে, কিন্তু কালকে 10 তারিখের আওয়ামী লীগের ডাকে যে র্যালি হওয়ার কথা ছিল, সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু 28টা দল এক হয়ে গেছে। এই এক ব্যক্তির এক দল, যে মান্না, তারপরে কি বলে সাকিব নাকি, হ্যাঁ, তো এই সহ 28টা দল এক হয়ে গেছে, উদ্দেশ্য আওয়ামী লীগ ঠেকাও। কারণ এরা কেন এগুলো করতেছে, যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে তাহলে কারো না কারো ভাগ্যে
ভাগ্যের ভাগ্য পরিবর্তন হতে পারে। বিএনপি ক্ষমতায় যেতে পারে, বিএনপি ক্ষমতায় গেলে তাদের যে কোয়ালিশন তারা মন্ত্রিত্ব পাবে। তো সবাই মিলে তারা এইটাকে এই ইউনুসকে সাপোর্ট করতেছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে যে ইউনুস হলো জামাতের বা শিবিরের পাপের, রাইট বামপন্থীদের পাপের। তারা কাউকে ক্ষমতায় দিবে না, জামাতকে, শিবিরকে বা হারকাতুল জেহাদ এদেরকে ক্ষমতায় বসাবে। এই জন্য এই যে ইলেকশনের তারা রোড ম্যাপ দিচ্ছে না, কবে ইলেকশনের বলছে না, তারপর তাদের উপদেষ্টা পরিষদ বাড়িয়ে ফেলছে। এখন বিএনপির সম্পর্কে একটি বলি, বিএনপির কিছু সিনিয়র নেতা তারা জিনিসটা বোঝে, তারা কিন্তু ওইভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে পজিশন নেয় না। যেমন আওয়ামী লীগ ব্যান করার ব্যাপারে তারা পজিশন নিয়েছে, রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য যে আন্দোলন হচ্ছিল সেটা তারা সমর্থন করে নাই। কিন্তু গ্রাসরুট লেভেলে যাদের ক্ষোভ রয়েছে, যারা অনেকে সন্ত্রাস বা মামলা মোকদ্দমার শিকার হয়েছে, তারা এই গ্রাসরুট যেগুলো হচ্ছে সেই প্রতিশোধ নিচ্ছে। এবং জামাত খুব ট্যাক্টফুলি তারা কাজ করে, তো তারাও সব ব্যাপারে ইনভলভ হয় না। তারা জানে আমরা যদি ক্ষমতা দখল করতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, প্রক্টর সব জামাতি লোক। ওরা চিন্তা করতেছে লং টার্ম, যে তারা ইলেকশনের ডেট চাচ্ছে না, যে তারা এই রিফর্মগুলো হোক, তারাও শক্তি সঞ্চয় করবে। এখন যদি ইলেকশন হয় সেখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরাই ম্যাক্সিমাম ভোট পাবে, জামাত এদের সাথে কম ভোট পাবে। তো যার ফলে এখন তারা ইলেকশনে ইন্টারেস্টেড না। কিন্তু বিএনপির ভিতরেও মাঝে মধ্যে তারা দু একজন নেতা ভালো কথা বলে, কিন্তু যেমন ছাত্রলীগ যখন ব্যান করলো তখন গায়েশ্বর রায় বললো যে আমরা এটা সমর্থন করতে পারি না, আজকে ছাত্রলীগ ব্যান করলো, কালকে ছাত্র দল করতে পারে। বঙ্গবন্ধুর ছবি যখন দরবার হল থেকে কালকে নামানো হলো, সাথে সাথে রিজভি স্টেটমেন্ট দিল যে এটা ঠিক না। জিয়াউর রহমানও কি বলে ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পরে নামানো হয়েছিল, জিয়াউর রহমানের ক্ষমতায় গিয়ে আবার সেটা মোস্তাক নামিয়েছিল বঙ্গবন্ধুর ছবি, আবার জিয়াউর রহমান ক্ষমতায় গিয়ে আবার সেটাকে সেই ছবি আবার টাঙ্গানো হয়। এইটা বলে আমরা তো ভাবলাম যে রিজভি কত একজন বুদ্ধিমান নেতা, পর ঘন্টাখানি পরে অফিসে গিয়ে একটা স্টেটমেন্ট দিল যে আমি এটা মিন করি নাই, ইত্যাদি ইত্যাদি। তো তারা এখন কনফিউশনে ভুগছে। কিছু লোক যাদের সেন্সিবল তারা ভাবে যে না, আমাদের -1 হচ্ছে, এখন আওয়ামী লীগকে সরানো হচ্ছে, এরপরে আমরা টার্গেট হতে পারি। কিন্তু কিছু লোক যারা ক্ষমতায় যাওয়ার জন্য অধিক আগ্রহী, সেকেন্ড টায়ারের যে লিডার, তারপরে কি বলে তৃণমূলের যে বিএনপি কর্মী বা নেতৃবৃন্দ, তারা এই প্রতিশোধগুলো নিচ্ছে, যে আমাদের আওয়ামী লীগ আমাকে অত্যাচার করেছে, আমি এখন প্রতিশোধ নিচ্ছি। তো আমার মনে হয় যে এগুলা খুব সূক্ষ্মভাবে এই আন্দোলনগুলা করছে জামাত, এবং তাদের এজেন্ডা বাস্তবায়িত করছে, এবং প্রফেসর ইউনূস হলো জামাতের এজেন্ট। আচ্ছা, ধন্যবাদ। আমরা আমাদের সময় খুব বেশি নেই হাতে, আমি ছোট ছোট আরো দু একটি প্রশ্ন করবো আপনাকে। সেটা হচ্ছে এই যে পুরনো একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, যার ৭০ বছরের উপরে যার ইতিহাস, একদম গ্রামের গঞ্জে এমন কোনো জায়গা নাই যেখানে তার সমর্থক নাই। এখনো বলা হয়ে থাকে 40% ভোটার, 35 থেকে 40% ভোটার তাদের পক্ষে আছে। তো এই দলটি এই বিপদে পড়ার কারণ কি আপনি মনে করেন? এর জন্য কি তাদের কোনো দায় নেই, বা তাদের কোনো কর্মের ফল কিনা এটা? তাদের দায় আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু তার চেয়ে বেশি তাদের এই অবস্থার জন্য দায়ী হলো দেশি বিদেশি ষড়যন্ত্র। আমি তো দেশি ষড়যন্ত্রের কথা বললাম, বিদেশি ষড়যন্ত্র এখন ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন পত্র পত্রিকায় আর্টিকেল বেরিয়েছে যে এর পিছনে আমেরিকা রয়েছে। আমেরিকা চাচ্ছিল শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরানোর জন্য, ইলেকশনের সময় ইলেকশনে চাপ দিয়ে যে ফ্রি ফেয়ার ইলেকশন, বিএনপির সহায়তা দিয়ে সেটা শেষ হতে পারে নাই। তখন এই যে আন্দোলনটা যখন দানা বাঁধলো, তখন ভাবলো আমেরিকা যে এটা একটা মোক্ষম একটা সময়,
এইটাকে সুযোগ করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যেতে পারে। শেখ হাসিনা নিজেই বলেছেন যে সেন্ট মার্টিন চেয়েছিল, আমি রাজি হই নাই বলে তারা আমাকে ক্ষমতার থেকে সরানোর জন্য বিভিন্ন আন্দোলন করছে। আমেরিকার পত্রিকা IRI একটা সংগঠন আছে, সে বেরিয়েছে যে তারা 4 বছর যাবত তারা ক্যাডারদেরকে রিক্রুট করে তাদেরকে ট্রেনিং দিচ্ছে, ওয়ার্কশপ করেছে, তারপরে কোটি কোটি টাকা তারা খরচ করেছে। এই যে বাংলাদেশে যে সন্ত্রাসগুলা হয়েছে, টোকাই বা কিশোর গ্যাং, এদেরকে পয়সা দেওয়া হয়েছে। তারপরে এই যে রাইফেল গুলা যে রাইফেলের গুলিতে এতগুলো লোক মারা গেল, যেটা ইমপ্রেশন সৃষ্টি করলো যে পুলিশের গুলিতে মারা গেছে। এরা এমন ভাবে জিনিসটাকে প্ল্যান করেছে যাতে মনে হয় যে এটা পুলিশের গুলিতেই মারা গেছে। আবু সাইদের হত্যা যে ভিডিওটা, এগুলো সব সূক্ষ্ম একটা প্ল্যানিং। এটা ছাত্ররা করতে পারে না, তাদেরকে ট্রেনিং দিয়ে আমেরিকা করিয়েছে। এগুলো আমার কথা না, এগুলো পত্রপত্রিকায় বেরিয়েছে। জি ধন্যবাদ। আপনি যেহেতু আমেরিকার প্রশ্নটা এখানে আনলেন, তো সেখানে আর কি প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে যে আমরা সাধারণত জেনে থাকি, বিভিন্ন বলা থাকে আমেরিকার বাইডেন প্রশাসনের সাথে এবং ক্লিনটন ও হিলারি ক্লিনটনের প্রভাবে ডাক্তার ইউনূস সাহেবের একটা বিশেষ যোগাযোগ আছে। এবং আমেরিকা বর্তমানে যে কয়েক হাজার পুলিশ হত্যা হলো, আওয়ামী লীগের নেতা বাড়িদের ঘর বাড়িতে আক্রমণ হচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট হচ্ছে, কয়েকটা কারখানা লুটপাট হলো, কয়েকদিন আগে একটা পুলিশের গুলিতে একজন শ্রমিকও মারা গেল, হিন্দুদের বাড়িতে আক্রমণ হচ্ছে। এইসব বিষয়ে একেবারে নীরব এখন আমেরিকা। এই প্রশাসন কোনো কথা বলছেন না, দায় সারা গোছের দু একটি কথা বলে ওনারা দায় এড়াতে চাচ্ছেন। আগামী ডিসেম্বরে, জানুয়ারিতে যখন হোয়াইট হাউসে জনাব ট্রাম্প প্রবেশ করবেন, তারপর কি তাদের ভূমিকার কোনো পরিবর্তন হতে পারে কিনা? আমি প্রথমে বলি যে হিস্টোরিক্যালি ইলেকশনের ফলে কোন দল ক্ষমতায় আসলো, কে প্রেসিডেন্ট, এর জন্য হিস্টোরিক্যালি আমেরিকার ফরেন পলিসি পরিবর্তন হয় না অতীতে, যেটা আমরা দেখেছি। যেমন মিডল ইস্টের ব্যাপারে ইসরায়েলকে যে পার্টি যে জয়েন করবে তারা ওকে অন্ধভাবে সাপোর্ট করবে, কিন্তু এইখানে বাংলাদেশের ব্যাপারে পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে। তার কারণটা হলো ইউনূসকে বসিয়েছে ক্ষমতায় আমেরিকা, এবং ইউনূস স্বীকার করেছে যে সে এই প্ল্যানে ইনভলভ ছিল। এবং কালকে একটা রিপোর্ট দেখলাম যে ছাত্ররা তাকে সিলেক্ট করেছে আমেরিকার সাজেশনে, ইউনূসকে ইন্টারিম গভর্নমেন্টের। তো ইউনূসের যে অভিভাবক ছিল বা বন্ধু ছিল, সেই বিল ক্লিনটন, হিলারি ক্লিনটন, ওবামা, বাইডেন, একটা বিরাট সাপোর্ট ছিল। কিন্তু সেই সুযোগ আর জানুয়ারির 20 তারিখের পরে থাকছে না। আর নতুন যে প্রেসিডেন্ট হবে ডোনাল্ড ট্রাম্প, সে আগে ফরেন পলিসি ছোটখাটো দেশ ব্যাপারে তার একটা ইন্টারেস্ট ছিল না। তার ইন্টারেস্ট ছিল ফার্স্ট টার্মে মেনলি রাশিয়া, চায়না, এদের ব্যাপারে। কিন্তু এবার সিচুয়েশনের চেঞ্জ হয়ে গেছে। প্রথম যখন কি বলে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়, তখন বাংলাদেশের একটা মহিলা একটা ডেলিগেটের সাথে গিয়েছিল, মিস সাহা। তাকে যখন ইন্ট্রোডিউস করায় দেওয়া হয় যে শি ইজ ফ্রম বাংলাদেশ, ডোনাল্ড ট্রাম্প জিজ্ঞেস করেছিল হোয়ার ইজ বাংলাদেশ, মানে বাংলাদেশ সম্পর্কে কিছু জানতো না। কিন্তু সেটার পরিবর্তন হয়েছে। ইলেকশনে প্রথমে জিতে যখন বাংলাদেশের, তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, বাংলাদেশের ডেলিগেট তার সাথে দেখা করতে যায়, তখন সে বলেছিল হোয়ার ইজ দ্যাট গ্রামীণ ব্যাংক গাই হু ডোনেটেড মানি against me, Hillary, who donated money to Hillary to defeat me. এইভাবে তার ওই ঘটনাটা মনে আছে যে আমাদের প্রফেসর ইউনূস সে হিলারিকে ডোনেট করেছিল একে হারানোর জন্য। তারপরে এইবার মোদির সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খুব ভালো। এই ইলেকশনের আগে যে একটা স্টেটমেন্ট দিয়েছিল টুইটারে, যে মাইনরিটিদের অত্যাচারের সে নিন্দা করেছে, অপোজিশনের নিন্দা করেছে, বাংলাদেশে কি হচ্ছে সে জানে। এবং ইলেকশনের পরেও যে জেতার পরে যে অভিনন্দন বাণী, সেখানেও বাংলাদেশের রেফারেন্স এসেছে। আর এখানে ইন্ডিয়ান লবিটা বা মাইনরিটি লবি, তারা ভেরি স্ট্রং। তারা ভোট দিয়েছে
ডোনাল্ড ট্রাম্পকে। কাজে আমি মনে করি 20 তারিখের পরে যখন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিবে, বাংলাদেশের ব্যাপারে তার একটা ভূমিকা থাকবে, কারণ সে জানে বাংলাদেশে কি হচ্ছে, এবং সেই জানাটা সরাসরি না, সেটা ইন্ডিয়ার মোদির চোখে তিনি বাংলাদেশকে দেখবেন। মানে মোদি বা ভারত বাংলাদেশের ব্যাপারে তাদের যে ইন্টারেস্ট, সেই হিসাবেই তারা অ্যাডভাইস করবে ডোনাল্ড ট্রাম্পকে। কারণ এর আগে ডেমোক্রেটিক বাইডেনের সময় ইন্ডিয়া বলেছিল যে আমাদের একটা ইন্টারেস্ট আছে সাবকন্টিনেন্টে, তোমরা শেখ হাসিনা সরকারকে ডিস্টার্ব করো না। বাইডেন সেটা শুনে নেয়, তারা ইন্ডিয়ানকে বাইপাস করে তাদের যে ইমপ্লিমেন্ট পলিসি, ইলেকশনের সময়ও চেষ্টা করেছিল, পারে নাই, কিন্তু এইবার এই কি বলে ছাত্রদের আন্দোলনে সেই সুযোগটা তারা ব্যবহার করে তাদের যে লক্ষ্য সেটা অর্জন করেছে। ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে, শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল। কিন্তু এই সিচুয়েশন থাকবে না, এটার পরিবর্তন হবে, এবং যদি পরিবর্তন হয় সেটা একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটবে আমেরিকার ইতিহাসে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমাদের সময় খুব একটা নেই, আমরা কয়েক মিনিটের মধ্যে শেষ করবো আমাদের আজকে আলোচনা। আমি সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আপনি মুক্তিযোদ্ধা, আপনার একটা বিশেষ লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন। আপনারা যে লক্ষ্য, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করলেন, আজকে মুক্তিযুদ্ধের 53-54 বছর পরে এসে মুক্তিযুদ্ধের সেই স্বপ্নগুলি, মুক্তিযুদ্ধে যে আদর্শ নিয়ে আপনারা যুদ্ধ করলেন, সেই আদর্শের প্রতিটি খুঁটি আস্তে এক এক করে ভেঙে যাচ্ছে বা ভেঙে দিচ্ছে। বাংলাদেশের এখন চরিত্রটি আস্তে আস্তে একটা মৌলবাদী চরিত্রের দিকে চলে যাচ্ছে। আর একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতার যুদ্ধের এতদিন পরে যে বাংলাদেশ কেন মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ধারণ করতে পারলো না, এর কারণ কি, এবং এর কোনো আশু সমাধান আপনাদের দৃষ্টিতে আছে কিনা? আপনি এই বিষয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা এই ব্যাপারে? বুঝতে পেরেছি কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। প্রথমত আমি শকড হয়েছি, আমার মনে প্রথম যখন এই ঘটনা ঘটলো, বিশেষ করে মৌলবাদের উত্থান, এটা আমাকে হার্ট করেছে। বিশেষ করে প্রফেসর ইউনূস যখন বলল যে রিসেট বাটন পুশ করে সে বা ইতিহাস মুছে ফেলছে, এবং তারপরে যে ঘটনাগুলো ঘটলো মুক্তিযুদ্ধ বিরোধী, এগুলো আমাকে খুব আহত করেছে। কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার সংকল্প হলো, আমি আমৃত্যু আমার যতটুকু ক্ষমতা আছে এই মৌলবাদের বিরুদ্ধে আমি লড়াই করব, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য আমি চেষ্টা করব। কিন্তু আমি তো একজন ক্ষুদ্র মানুষ, একজন ব্যক্তি, তো আমি আশা করবো যে আমার মতো এখনো মুক্তিযুদ্ধের যারা বেঁচে আছেন, আর বিশেষ করে বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তারা ঘুরে দাঁড়ায়। ৭১-এ আমরা ভাবতে পারি নাই যে আমেরিকা এবং চায়নার বিরোধিতা সত্ত্বেও আমরা এই 9 মাসের যুদ্ধ করে দেশ স্বাধীন করব। মুক্তিযুদ্ধের সময় যখন রাতে মাঝে মাঝে একা থাকতাম, চিন্তা হতো, ভাবতাম যে জীবদ্দশায় বোধহয় স্বাধীনতা দেখে যেতে পারবো না, কিন্তু 9 মাসেই স্বাধীনতা দেখতে পেরেছি। এখন যে নৈরাশ্যজনক অবস্থা চারদিকে, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। মুক্তিযুদ্ধের চেতনা সারভাইভ করবে, বাঁচবে, এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে। আমাদের নিশ্চয়ই ভুল ছিল, ভুল না থাকলে তাহলে তো আমরা 53 বছর পরে এই অবস্থায় পড়তাম না। যে জিনিসগুলো তো অন্যভাবে থাকার কথা ছিল, সেটা হয়নি, কারণ আমাদের ভুল ত্রুটি রয়েছে। কিন্তু সাধারণ মানুষ এখানে একদম সর্বশেষ ছোট্ট করে একটা প্রশ্ন উত্তর দিবেন আমার? যে আমার একটা প্রশ্ন জাগলো এই কথা, যে স্বাধীনতার পর থেকে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি হয়ে গেল কেন? কেন মুক্তিযোদ্ধারা আপনারা একসাথে থাকতে পারলেন না? এটার অনেক কারণ রয়েছে। প্রথমত ব্যক্তি স্বার্থ। আমরা তখন জাতীয় স্বার্থে যুদ্ধ করেছিলাম, কিন্তু যুদ্ধের পরই দেখা গেল, আপনি সেনা প্রধানদের কথাই বলেন, মানে সিনিয়র আর্মি কমান্ডার একসাথে যুদ্ধ করেছে, কাঁধে কাঁধ মিলিয়ে, একজন আহত হলে জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়েছে, তাদের মধ্যেই শুরু হলো কামড়াকামড়ি কম্পিটিশন। তো ঠিক সাধারণ মুক্তিযোদ্ধাদের মধ্যেও তারা আশা করেছিল দেশ স্বাধীন হয়েছে, তাদের ভাগ্যের পরিবর্তন হবে, সেটা হয় নাই। তো এই ব্যক্তির স্বার্থে এই ভাগাভাগিগুলো হয়েছিল। কিন্তু আমাদের জাতিগত হিসাবে তো আমাদের একটা দায়িত্ব আছে, সেইটা আমরা নিশ্চয়ই পালন করতে ব্যর্থ হয়েছিলাম।
যার ফলে আমরা আজকে এই পর্যায়ে দাঁড়িয়েছি। কিন্তু আমার মনে হয় এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে ৭১-এর মতো। এখন আমি দেখি আমার সাথে লোকজন কল করে যোগাযোগ করে যে কি করা যায়, উই মাস্ট ডু সামথিং। এই যে চেতনাটা মানুষের মধ্যে ফিরে এসেছে, এই যে রিক্সাওয়ালা, মাঝি, সাধারণ মানুষ বলতেছে যে আগেই ভালো ছিলাম, শান্তিতে ঘুমাতে পারতাম, এক প্যাট একবেলা না খেয়ে থাকলে শান্তিতে ঘুমাতে পারতাম, এখন ঘুমাতে পারি না, যে এক সময় ডাকাত পড়তে পারে, রাস্তায় আমি বেরোবো, ফিরতে পারবো কিনা। এই যে হতাশাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এগুলোই মানুষকে প্রেরণা যোগাবে, শক্তি যোগাবে টু ফাইট ব্যাক। এই সময়টা হয়তো কখন হবে আমি বলতে পারি না, কারণ বাঙালিদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সাকসেসফুল হয় নাই। সাময়িকভাবে আমরা পিছিয়ে গেছি, থমকে গেছি, কিন্তু ওভারঅল আমাদেরকে জাতিগত হিসাবে দেখেন, এই যে শেখ হাসিনার এই শাসন আমলে যে মেগা প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট হয়েছে, বাংলাদেশের মতো দেশে মেট্রো রেল, মানুষ কত সহজে এক জায়গা থেকে আরো যেতে পারতো। তারপরে এই যে বৃদ্ধ ভাতা, তারপরে এই যে আরেকটা জিনিস যেটা ক্ষতি, মানে প্রফেসর ইউনূস একজন অধ্যাপক হয়েও তিনি যে কাজটা করতে মানে উৎসাহ দিচ্ছে, সেটা হলো শিক্ষকদের অপমান করা। আমরা আমাদের সমাজে শিক্ষকদেরকে আমরা পায়ে হাত দিয়ে সমাজ করি। একজন প্রাইমারি স্কুলের টিচার যদি তার ছাত্র যদি সে সিএসপি অফিসার জেনারেল হয়, পায়ে হাত দিয়ে সালাম করে। সেই শিষ্যরা কি বলে, ইউনিসেফ শিষ্যরা টিচারদেরকে জুতার মালা দেয়, ফিজিক্যালি চট থাপ্পড় মারছে। এটাকে উনি নিন্দাও করেন না, এটাকে উনি উৎসাহ দিয়ে যাচ্ছেন। তো এই যে ধস নেমেছে, এগুলো ওভারকাম করতে সময় লাগবে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের মানুষ তারা রুখে দাঁড়াবে, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সময় লাগবে, আরো হয়তো কষ্ট করতে হবে। এই যে 10 তারিখে যে 5-6 জন মহিলা নির্যাতিত হলেন, একজন বয়স্ক মুক্তিযোদ্ধাকে ইনসাল্ট করা হলো, আহত হয়েছে অনেকে, তো এগুলো একটা রিপারকেশন হবে আজ না কাল। তো আমি আশাবাদী যে আমরা আলটিমেটলি মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে বাস্তবায়িত হবে, এই অপশক্তি বা মুক্তিযুদ্ধ বিরোধী এদের পরাজয় হবে। ইউনূস এত কিছু করার সুযোগ পাচ্ছে, তাকে আমি বলবো যে তাকে শান্তি নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, আমি বলবো সে অশান্তির নোবেল প্রাইজ তাকে দেওয়া উচিত। বাংলাদেশটাকে উনি অর্থনৈতিকভাবে 50 বছর পিছিয়ে দিয়েছে। আর আমাদের যে বাঙালি যে কালচারগুলো, এই যে শিক্ষকদের সম্মান করা, ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করা, তারপরে মহিলাদের সম্মান, হ্যাঁ, এগুলো সে কিছুই করছে না। এর জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে, ইতিহাসের আস্থা করে সে পতিত হবে যদি সে এই কাজগুলো কন্টিনিউ করে যায়। ধন্যবাদ জনাব ডক্টর নুর নবী। শুধু দর্শক, আমরা আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করব। আমি আবারও বলে রাখছি, আমরা প্রতি মঙ্গলবার লন্ডন সময় বিকাল 5টা এবং বাংলাদেশ সময় রাত 11টায় আমরা এই অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হই। আপনারা আবারও আগামী সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে আমাদের নতুন কোনো অতিথি নিয়ে। আপনাদেরকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অগ্রিম আহ্বান জানাচ্ছি। একই সাথে আমাদের আজকের অতিথি যুক্তরাষ্ট্র থেকে যিনি আমাদের সাথে সংযুক্ত হলেন, ডাক্তার নুর নবী। ডাক্তার নুর নবী, আপনাকে আমরা আবারও আমাদের পক্ষ থেকে, আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনার ধন্যবাদ জানাচ্ছি এবং সকল দর্শককে আবার শুভরাত্রি জানিয়ে আজকে শেষ করছি। শুভরাত্রি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার এই জয় বাংলা স্লোগানটা 10 তারিখে একজন জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য তাকে যে হতাহত করেছে, তাকে যে অত্যাচার করা হয়েছিল, সেটার প্রতিবাদে আমি এই জয় বাংলা স্লোগানটা দিলাম। জয় বাংলা। ধন্যবাদ আপনাকে।